নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শব্দে আজ বলতে হয়, কলকবজা গেছে খুলে, কাঠ খেয়েছে ঘুণে, আর ইট খেয়েছে নোনা। অনেকে বলছেন মোথাবাড়ির গভীর রাতের তাণ্ডব বুঝিয়ে দিল যে রাজ্য প্রশাসনের অবস্থাটা অনেকটা সেই রকমে দাঁড়িয়েছে। আর এই নিয়েই সুপ্রিম কোর্টে একের পর এক কঠোর মন্তব্যের সামনে আজ পড়তে হলো রাজ্যকে। সেই নিয়েই প্রথম প্রশ্ন। মোথাবাড়ির ঘটনা স্বতঃস্ফূর্ত নয়, এটা পূর্ব পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত এবং গভীর উস্কানিমূলক। কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। মাথাদের খুঁজে বের করতে এনআইএ কে নির্দেশ। ষড়যন্ত্রের শেকড়ে আদৌ পৌঁছতে পারবে এনআইএ? দ্বিতীয় প্রশ্ন। এজলাসে বসেই আতঙ্কিত মহিলা বিচারকের আর্তনাদ শুনলেন প্রধান বিচারপতি। দেখলেন হামলার ফুটেজও। প্রধান বিচারপতি বললেন, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা সেটা জানি। রাজ্য প্রশাসন এইভাবে চললে কি আরো কঠোর পদক্ষেপ অপেক্ষা করছে? তৃতীয় প্রশ্ন। একগুঁয়ে আমলাতন্ত্র, তবে কি ধরে নেব সচিব পর্যায়ে ও রাজনীতি ঢুকে গেছে? মুখ্য সচিবকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টে। তবে কি সর্বোচ্চ আদালত মনে করছে যে নির্বাচন কমিশনের অধীনে আসার পরেও আদৌ নিরপেক্ষ হয়নি এ রাজ্যের পুলিশ প্রশাসন? চতুর্থ প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলছেন গ্রেফতার করেছে আমাদের সিআইডি, অথচ সেই মোফাক্করুলের কথাতেই বিক্ষোভকারীদের সঙ্গে মধ্যস্থতা করেছিলেন এডিএম এবং এএসপি। অবরোধ তুলতে সাহায্য চেয়ে তাকে ফোন করেছিল পুলিশও। কিন্তু প্রশ্ন উঠছে, এই আইনজীবীর পেছনে কোন বড় মাথা রয়েছে? পঞ্চম প্রশ্ন। 1995 সালে জন্ম আর 2025-এর বার্থ সার্টিফিকেট দিলে সন্দেহ তো হবেই, মন্তব্য সুপ্রিম কোর্টের। আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি জানালো কমিশন। কালকের মধ্যে ট্রাইব্যুনালের এসওপি তৈরি করতে হাইকোর্টের নির্দেশ। কিন্তু ট্রাইব্যুনালের যারা যাচ্ছেন তারা কি আদৌ এবার ভোট দিতে পারবেন? তবে শুরুতেই দেখাবো মালদার ঘটনায় আজ কি বলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দেখুন। Pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles, due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. এসআইআর এর কাজ করতে গিয়ে মহিলা বিচারকের এই আর্তনাদ নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। জানিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। আর সোমবার মালদার মোথাবাড়ির সেই ঘটনার তদন্তভার এনআইএ কে দিল সর্বোচ্চ আদালত। বুধবারের ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত, পূর্ব পরিকল্পিত এবং উস্কানিমূলক বলেও মন্তব্য করল প্রধান বিচারপতির বেঞ্চ। বলল, প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থার ব্যর্থতার কারণেই জুডিশিয়াল অফিসারদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট হুঁশিয়ারির সুরে বলল, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি। সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই নির্বাচন কমিশন এনআইএ টিমকে মোথাবাড়ি পাঠিয়েছিল। সেখানে একাধিক দলে ভাগ হয়ে অনুসন্ধান চালিয়েছিলেন তদন্তকারীরা। একেবারে টাইম লাইন ধরে ধরে তথ্য সংগ্রহ করেছেন তারা। এদিন সুপ্রিম কোর্টে সেই রিপোর্ট জমা দিল এনআইএ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চে এনআইএ জানায়, মোথাবাড়ি কাণ্ডে মোট 12টি এফআইআর হয়েছে। তার মধ্যে বিচারকদের ওপর আক্রমণের ঘটনায় 3টি এফআইআর এবং অন্য ঘটনায় বাকি 9টি এফআইআর দায়ের হয়েছে। মোট 24 জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এনআইএর তরফে জানানো হয়, যেহেতু ঘটনাটি স্কেডিউলড অফেন্স নয়, তাই আমরা সরাসরি তদন্ত করতে পারছি না। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা যখন বলেছি তখন অসুবিধে কোথায়? দাঙ্গা কি স্কেডিউলড অফেন্স নয়? প্রশ্ন করেন বিচারপতি জয়মাল্য বাগচি। উত্তরে এনআইএর তরফে জানানো হয়, না, এটা এনআইএর আওতায় আসে না। তদন্ত শুরু করলে আমরা অন্য অভিযোগের তদন্ত করতে পারি। এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 12টি মামলারই তদন্ত করবে এনআইএ। তারা নতুন করে এফআইআরও করতে পারবে। সব মামলার তদন্ত রিপোর্ট জমা পড়বে কলকাতার বিশেষ এনআইএ আদালতে। রাজ্য পুলিশ অবিলম্বে কেস ডায়েরি আর সব নথি এনআইএ কে হস্তান্তর করবে। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের খুঁজে বের করার জন্য এনআইএ কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের এনআইএ এর হাতে তুলে দিতে হবে এবং তাদের পুলিশ হেফাজত থেকে অবিলম্বে জেল হেফাজতে পাঠাতে হবে। সুপ্রিম কোর্ট কেন, বাকি সকলেই বুঝতে পারবেন যে ওখানে তৃণমূল কংগ্রেস আদৌ জড়িত নয় এবং ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে একটা বিজেপির বি টিম সি টিম তারা বিচারকদের বিড়ম্বনায় ফেলে একটা নেগেটিভ বাতাবরণ তৈরি করে কেন্দ্রীয় সরকারকে এইসব এনআইএ ঢোকা, অমুক ঢোকা, তমুক ঢোকা এগুলোর পথ করে দেওয়ার জন্য বিজেপির বি টিম সি টিম এসব করেছে। সুপ্রিম কোর্ট বুঝতে পারছেন যে বাংলায় একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছুই নেই, না ল আছে না অর্ডার আছে। এখানে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই। যাহাই তৃণমূল তাহাই অ্যাডমিনিস্ট্রেশন, যাহাই অ্যাডমিনিস্ট্রেশন তাহাই তৃণমূল। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট অদ্ভুত পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছে। সুপ্রিম কোর্ট নতুন পথ বলে দেবে। 13 এপ্রিল মোথাবাড়ি কাণ্ডের মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।
মোথাবাড়ির ভয়াবহ ঘটনায় কোনো স্বতঃস্ফূর্ত আবেগের ব্যাপারই নেই। মোথাবাড়ির এই হামলা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, পূর্ব পরিকল্পিত এবং এই ষড়যন্ত্রের শেকড় অনেক গভীরে। আজ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একেবারে স্পষ্ট ভাষায় কয়েকটা শব্দে কথা জানিয়ে দিল। সুপ্রিম কোর্টের ভাষায় এই আক্রমণ মোটিভেটেড, প্রি প্ল্যান্ড অ্যান্ড ডিপলি ইনস্টিগেটিভ। প্রধান বিচারপতি সূর্যকান্ত বললেন এটা সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সম্পূর্ণ ব্যর্থতা এবং সেই ব্যর্থতার কারণে এসআইআরের কাজ করা জুডিশিয়াল অফিসারদের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হয়। পাশাপাশি মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন যদি আদালত হস্তক্ষেপ না করত তাহলে মোথাবাড়িতে সেই রাতেই আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন সেই রাতে কলকাতা হাইকোর্ট যখন এসপির সঙ্গে যোগাযোগ করেছে তখন এসপি বলেছেন আমি কি করব, এটাই জেলার পরিস্থিতি। ভাবতে পারেন দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচারপতি, বিচারকদের অবস্থা যদি এই হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? আজ আমার প্রথম বক্তা এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন যিনি, সে ফিরদৌস শামীম। ফিরদৌস, দেখুন এই যে পরিস্থিতি কেন তৈরি হলো এটা এই ব্যাখ্যায় প্রথম যাওয়া উচিত। দেখুন এসআইআর শুরু হয়েছিল এবং খুব তড়িঘড়ি করে এসআইআর করতে গিয়ে মূল সমস্যাটা ওখান থেকে শুরু, কিন্তু তার পরবর্তীতে এই সুপ্রিম কোর্টের নির্দেশেই 700 জন বিচারক নিযুক্ত হয়েছে। একদম এই 700 জন বিচারক কোন নথির উপর বিচার করবেন? যে নথি তাদের সামনে প্লেসড হবে। ইসিআই এর নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের রাজ্য প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক, তাদেরকে নিয়েই তাদের এই কাজটি করতে হয়। এখন রাজ্য প্রশাসন যদি ঠিক করেন যে না আমরা ইসিআই এর সঙ্গে সহযোগিতা করব না, তাহলে কি পরিস্থিতি তৈরি হয় আজকের গোটা হিয়ারিংয়ে সেটা স্পষ্ট হয়েছে। 3:30 থেকে ঘটনা শুরু হয়েছে, 11:30 পর্যন্ত হাইকোর্টের চিফ জাস্টিস তিনি যোগাযোগ করতে পারছেন না চিফ সেক্রেটারির সঙ্গে। আজকে তিনি বলছেন যে হিয়ারিং পর্বে যে আমার ফোনটি এতটাই সুরক্ষিত, তো আজকে বিচারপতি অনেকটা হেয়ালি সুরে বললেন যে অতটা সুরক্ষা দিয়ে সুরক্ষা একটু কমান আপনার ফোনের, যাতে অন্ততপক্ষে হাইকোর্টের চিফ জাস্টিসের মতো মানুষ অন্ততপক্ষে আপনার কাছে পৌঁছতে পারে। মানে এতটাই সুরক্ষিত বিষয়টি হয়েছে এখানে, যে এতটাই বেশি সুরক্ষিত একদম স্পষ্ট কটাক্ষ খোঁচা দিয়েছেন। হ্যাঁ একেবারে এই কটাক্ষটা দেখুন মানুষের সঙ্গে কটাক্ষ করা শুরু হয়েছে কেন কি বলুন তো? 60 লক্ষ মানুষের অ্যাডজুডিকেশন করছেন এই 700 জন বিচারক। তাদের সামনে যে নথিটি আসছে সেই নথির সাপেক্ষে তারা অ্যাপ্রুভ করছেন অথবা রিজেক্ট করছেন। এখন আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে কোন কোন নথি আপলোড হয়েছে। আমি কালকে, কারণ এই প্রথম যে ট্রাইব্যুনালের প্রথম মামলা, সেখানে কিন্তু ইসিআই দেখাতে পারেননি যে এই মহতাব শেখের কোন কোন ডকুমেন্ট তিনি জমা দিয়েছিলেন, তার সাপেক্ষে কিসের সাপেক্ষে রিজেকশন করেছিলেন। এই যে ডিলিট লিস্ট তৈরি হয়েছে, সেই ডিলিট লিস্টে এই যে ডিলিট হয়ে যাওয়ার পিছনের যুক্তি কি সেটা কিন্তু কোথাও বলা নেই। ঠিক বলছো, ফলে এখানেই কিন্তু সমস্যাটা শুরু হয়েছে। তুমি প্রথমে বললে যদি প্রশাসন সহযোগিতা না করে এই ঘটনা, আমি বলছি এক্ষুনি প্রদীপ্ত বলবে যে এই প্রশাসনের যে অফিসারদের শীর্ষে বসানো হয়েছে সেটা তো নির্বাচন কমিশনের চয়েস। দেখুন নির্বাচন কমিশন তার মানে হয় তারা অযোগ্য অফিসার বেছেছেন, নয় রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট অফিসার বেছেছেন। মানে আমি বলছি আয়দার অর। দেখুন আপনি যেটা বলছেন যে সেটা ইসিআই সে কি করবে, তার বেস্ট এফোর্ট দিয়ে সে চেষ্টা করবেন ভোটটিকে যাতে ফেয়ার করা যায়, কিন্তু যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখার কাজ, এটা তো আর ইসিআই করবে না। আপনাকে যদি জেলার এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে একেবারে চিফ সেক্রেটারি বা ডিজি পুলিশ, এদের তো এই এক প্রোঅ্যাক্টিভ রোল কেন থাকবে না যে কিছু বিচারক তারা বন্দী হয়ে আছেন, তাদের সুরক্ষার প্রশ্নে তারা অ্যাক্টিভ হবেন না? তারা রাজ্যের একটি হাইকোর্টের চিফ জাস্টিস তাদের কাছে রিচ করতে পারছে না, এর দায় নিতে হবে না? খুব পরিষ্কার কথা। দেখুন এই ঘটনাটি যে পূর্ব পরিকল্পিত, কারণ 8 ঘন্টা ধরে একটা ঘটনা চলছে, মহিলা বিচারকরা সেখানে বন্দী, তাদের উদ্ধার করা যাচ্ছে না। এই ক্ষেত্রে এসপি, ডিজি পুলিশ এদের অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হতো, কিন্তু দুর্ভাগ্য হলে সত্য সেই প্রোঅ্যাক্টিভ যে হয়নি, সেই জন্যই আজকে
এনআইএ তদন্তভার কেন দেওয়া হলো? শিডিউল অফেন্স না থাকা সত্ত্বেও একদম। সেটা কিন্তু এনআইএর হাতে তদন্তভার তুলে দেওয়া হলো। তার কারণ এই বিষয়টিকে এতটাই বেশি গভীরে নিয়ে যাওয়া গেছে। এবং শুধু তাই না, এর পিছনে আজকে কিন্তু তিনটে শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বলছে পূর্ব পরিকল্পিত, একদম। সেখানে উস্কানি ছিল এবং এর রুট কিন্তু অনেক গভীরে। ফলে এই যে শব্দবন্ধ, এটা উঠে আসছে কিন্তু এনআইএর ওই 25 পাতার রিপোর্টে। ফলে সেই রিপোর্টে কি কি আছে, সেই রিপোর্ট থেকে কতটা গভীরতা উঠে আসবে ভবিষ্যতে আপনি আমি কেউ জানি না। ফলে এখানে যে ওই শুধুমাত্র ওখানেই ঘটনা ঘটানো হয়েছে নাকি পরিকল্পনা আরো সুদূর প্রসারী ছিল, সেটা কিন্তু ভবিষ্যতে সেটা উঠে আসবে এই তদন্তের মধ্যে। একদম ঠিক যেখানে ফিরদৌস শেষ করলো, 25 পাতার এনআইএ রিপোর্ট প্রাথমিক তদন্তের ভিত্তিতে, যেটা আজকে সুপ্রিম কোর্টে পেশ করা হয়। আবার মামলার তদন্তভার তারা পেয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে পেয়েছে, নিঃসন্দেহে এফআইআর লজ করে আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু হবে। কিন্তু এই 25 পাতার রিপোর্টে ঠিক কি আছে সুপ্রিম কোর্টে জানিয়ে আলোচনা হলো। দ্রুত আসুন একবার দেখে নিই, এখানে দেখুন। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এসআইআর ঘিরে বুধবার নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদায়। হামলার মুখে পড়েছেন বিচারাধীনদের নিষ্পত্তির দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসাররা। গত 3 দিন ধরে একাধিক দলে ভাগ হয়ে ঘটনা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখেছে এনআইএ। সোমবার এনআইএ সেই রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে। আর এদিনই মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার পুরো ঘটনার তদন্তভার এনআইএকেই দিল সর্বোচ্চ আদালত। বুধবার সকাল থেকে কালিয়াচক 2-এর বিডিও অফিসের গেটের সামনে প্রথমে মহিলারা জমায়েত শুরু করে, পরে তাতে যোগ দেন পুরুষরা। এরপর সময় যত এগিয়েছে ততই ভিড় বেড়েছে বিক্ষোভকারীদের। বিক্ষোভের জেরে সেদিন রাত পর্যন্ত বিডিও অফিসে আটকে থাকতে হয় 3 মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসারদের। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এনআইএ আধিকারিকরা। लेडीज लोग बढ़ गया था पहले, अंदर में भी कुछ लेडीज चला गया था। এই প্রসঙ্গে সোমবার সুপ্রিম কোর্টে এনআইএর আইনজীবী জানান, ইতিমধ্যে 432 জনের ভূমিকা এবং তাদের ফোন কলের ডিটেলস তারা খতিয়ে দেখেছে। সূত্রের খবর, প্রত্যক্ষদর্শী সহ সকলের সঙ্গে কথা বলে বুধবারের গোটা ঘটনার একটা টাইমলাইন তৈরি করার চেষ্টা করেছে এনআইএ। সূত্রের খবর, এই 3 দিনে আক্রান্ত সব জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলেছেন এনআইএ অফিসাররা। এনআইএ সূত্রে আরও খবর, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তারা কি কি দেখেছিলেন, গন্ডগোলের কথা কাকে কি জানান, কিভাবে তারা রাতে বিডিও অফিস থেকে বেরোলেন, রাস্তায় তাদের কি অভিজ্ঞতা হয়েছিল, পুলিশ প্রশাসনের তরফে তাদের কি ফিডব্যাক দেওয়া হয়েছিল, সে সবকিছুই জুডিশিয়াল অফিসাররা বিস্তারিত জানিয়েছেন। 2রা এপ্রিলের শুনানিতে মালদার মোথাবাড়ির ঘটনার কড়া নিন্দা করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল নিষ্পত্তি প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত, সংগঠিত ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। এই প্রেক্ষাপটে গত 3 দিনে কখনো মোথাবাড়ি থানা, কখনো মালদার পুলিশ লাইন, আবার কখনো পুলিশ সুপারের অফিসে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন এনআইএর অফিসাররা। এনআইএ 80 জনকে নোটিশ দিয়েছে, সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে। তাহলে সাবিনার মোবাইল ফোনে আইপ্যাক এবং মমতা ব্যানার্জি কি কি নির্দেশ দিয়েছিল বেরিয়ে যাবে। এনআইএ সূত্রে দাবি, রবিবার বিডিও অফিসে মোথাবাড়ি অঞ্চলের 22 জন বিএলওকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, এসআইআরে মোট কতজনের নাম বাদ গেছে তার আভাস নেওয়া হয়। আর বুধবার বিডিও অফিসের বাইরে কত সংখ্যায় বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন সেই সংখ্যা মিলিয়ে দেখার চেষ্টা করেছেন এনআইএর আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে যত সংখ্যায় নাম বাদ গেছে তার থেকে বিক্ষোভকারীদের সংখ্যা ছিল বেশি। এনআইএ বিজেপি শাখা সংগঠন, এনআইএ অফিসাররা অনেক দক্ষ অফিসার আছেন, কিন্তু বিজেপির স্বার্থে তাদের লিখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এখন এজেন্সিগুলো যাই রিপোর্ট দেবে, যাই ডাকবে, সবটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। ভোটের সময় তারা বিজেপির কথা মানতে বাধ্য হবেন, তার আলাদা কোনো তাৎপর্য নেই। সোমবার সুপ্রিম কোর্টে ঘটনার দিন মহিলা বিচারকদের আর্তনাদের ভিডিও দেখানো হয়। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গত বৃহস্পতিবার এই অনুষ্ঠানে যে অডিও এবং ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম এবং আমরা স্টুডিওতে যারা আছি প্রত্যেকে শিউরে উঠেছিলাম, আজ মাননীয় মহিলা বিচারকদের সেই ভয়াবহ আর্তনাদের টেপ শোনানো হলো দেশের সর্বোচ্চ আদালতে। মোথাবাড়ি কাণ্ডের মামলা নয়, তার আগে এসআইআর মামলার শুনানিতেই উঠে এলো এই মোথাবাড়ি কাণ্ডের ভয়াবহতা। তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বললেন, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হয় আমরা সেটা জানি।
সুপ্রিম কোর্টের লাইভ শুনানি যারা দেখেছেন শুরু থেকে তারা যে বুঝতে পেরেছেন যে একেবারে শুরুতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল যে মোথাবাড়ির মতো পরিস্থিতি তৈরি হলে দেশের সর্বোচ্চ আদালত চুপ করে বসে থাকবে না। এর আগে একাধিক শুনানিতে মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন যে এই জুডিশিয়াল অফিসারদের সুপ্রিম কোর্টই নিয়োগ করেছে, আর গত শুনানির দিন আবার বললেন এই অফিসাররা সুপ্রিম কোর্টের পক্ষে, সুপ্রিম কোর্টের হয়ে, সুপ্রিম কোর্টেরই এক্সটেন্ডেড হ্যান্ড হিসেবে কাজ করছেন। এই বিচারকদের ভয় দেখানোটা সুপ্রিম কোর্টকেই চ্যালেঞ্জ করার সমান একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন। এই কড়া মনোভাবের কতটা প্রতিফলন আজকের তাদের পর্যবেক্ষণ, তাদের রায়, তাদের প্রশ্ন, তাদের যে রায় পড়ল, আমার পরের বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কি বলে। সুমন, 3টে বিশুদ্ধ বাংলা শব্দ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। অবিশ্বাস্য, অভাবনীয় এবং অভূতপূর্ব। সত্যি সত্যি এ ধরনের হিয়ারিং আমরা আগে দেখিনি, বিশ্বাস করা যায় না, ভাবা যায় না এবং আগে শোনাও যায়নি। সুপ্রিম কোর্টের এই ধরনের পর্যবেক্ষণ একটা রাজ্যের পক্ষে অত্যন্ত অপমানকর এবং লজ্জার। তুমি বারবার বলছো মহিলা বিচারকদের আর্তচিৎকার, সত্যি সত্যি যা আমাদের কাঁপিয়ে দিয়েছে। আমি বলছি যে যা ঘটেছে তা তো পুরুষ বিচারকের সঙ্গে হয়েছে এবং পুরুষ বিচারকদের আর্তনাদ হয়তো আমাদের কাছে এসে পৌঁছয়নি, কিন্তু মনে রেখো যে তাদের বাড়িতেও মা, বাবা, স্ত্রী, পুত্র রয়েছেন। আজকে একজন পুরুষ বিচারকের আরতি যদি আমরা শুনতে পেতাম হয়তো এরকমই হতো। একদম একদম। মনে রেখো আরো 200 জন বিচারক, মাননীয় বিচারক, তারা ভিন রাজ্য থেকে এসেছেন। আজকে যদি তাদের সাথে এরকম হতো, আমরা কোথায় মুখ লুকোতাম? এ কি ভয়ঙ্কর অবস্থা! মহামান্য সুপ্রিম কোর্ট যেই হুঁশিয়ারি দিয়েছেন এটা আমরা কোনোদিন শুনিনি, সেই জন্য আমি বলছি অভূতপূর্ব। বলছেন রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে জানি। আর কত নিচে নামবো আমরা সুমন, আমাদের রাজ্যটাকে আর কত নিচে আমরা নামাবো? মাঝরাতে বিচারকদের উপরে তাণ্ডবের ভিডিও চালিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে বসে দেখা হচ্ছে। এ কোথায় যাচ্ছি? রাজ্যটার নাম কি? পশ্চিমবঙ্গ। তোমার এখানে আমি আগেও বলেছি অন্য রাজ্যেও তো এসআইআর হয়েছে, একই সঙ্গে ভোট হতে যাচ্ছে, সেখানে তো এরকম কোনো আভাস নেই। তাহলে এখানে কেন? বলে দিই যে বিচারকদের উপর আক্রমণ সংক্রান্ত 3টে এফআইআর হয়েছে, আরও 9টা এফআইআর, মোট 12টা এফআইআর। সেটা কত বক্তব্য নয়, বক্তব্য হচ্ছে এনআইএকে পাওয়ার দেওয়া হয়েছে, চাইলে তারা আরও এফআইআর করতে পারেন। মানে ভেবে দেখো আমরা কোথায় যাচ্ছি। এর আগে একটা কথা বলি যে আজকে মহামান্য বিচারপতি বাগচিও বলেছেন যে দাঙ্গাটা এর মধ্যে আসবে কিনা। এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, এটা তাদের শিডিউলড অফেন্স নয়। কারণ তুমি জানো যে 2008 সালে সৃষ্টি হয়েছে নাশকতা, 2008 সালে মুম্বাই টেরর অ্যাটাকের পরিপ্রেক্ষিতে এই এজেন্সি সৃষ্টি হয়। মূলত দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা যেখানে ক্ষুণ্ণ হয়, যেখানে সন্ত্রাসবাদী আক্রমণ, নিউক্লিয়ার থ্রেট, প্লেন হাইজ্যাকিং, সেই ধরনের সমস্যা, মানে অতি গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধানের জন্য এই সংস্থা। এবার ভেবে দেখুন তাদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে এই ঘটনার তদন্ত। মানে অলমোস্ট এই ঘটনাও দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মহামান্য বিচারপতিরা মনে করছেন। দেশের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে বসেছে বলে মহামান্য বিচারপতিরা মনে করছেন, তাই তারা এনআইএকে দিচ্ছেন। আর একটা খুব ইন্টারেস্টিং, মাননীয় মুখ্য সচিব তিনি তিরস্কৃত হয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তাকে তিরস্কার করেছেন এবং বলছেন আপনার ফোন এত সুরক্ষিত যে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আপনাকে পান না। আর কোথায় যাব, আর কাকে তিরস্কার করতে বাকি রইল? আমরা আরেকটা কথা বলেছেন, আমরা কি ধরে নেব যে রাজনীতি সচিব পর্যায়েও প্রবেশ করছে? অর্থাৎ চারিদিক থেকে আজকে যা হয়েছে তা অবশ্যই অভূতপূর্ব। আমি একটা কথা বলি, তুমিও বললে যে মহামান্য বিচারপতিরা বলছেন এই মাননীয় বিচারকরা আমাদের এক্সটেন্ডেড পার্ট, আমাদের বাহু, এক্সটেন্ডেড হ্যান্ড, আমাদের বাহু, অর্থাৎ তাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের প্রয়োজন। আরেকটা কথা যেটা অনেকেই বলছেন যে যারা আন্ডার ট্রায়াল, আমি ফেসবুকেও দেখতে পাচ্ছি এ ধরনের কথা জেগে উঠছে, ন্যারেটিভ তৈরি হচ্ছে, যারা আন্ডার অ্যাডজুডিকেশন, যাদের নাম নেই তারা কি করবে? আশ্চর্য ব্যাপার। আমি আপনাদের বলছি আপনারা দেশটাকে ভালোবাসেন না, আপনারা কোনো না কোনো কারণে দেশের নাম তুলতে তো আগ্রহী কিন্তু দেশকে ভালোবাসেন। এর আগে আমরা দেখলাম ওয়াকফ বিল নিয়ে একটা আন্দোলন তৈরি করলেন, যেখানে স্টেশন ভাঙছেন, আগুন ধরাচ্ছেন, মানুষকে ঘর থেকে বের করে এনে পিটিয়ে মারছেন। এই আপনার দেশের প্রতি ভালোবাসা? আর যদি নাম না থাকে, আমরা বিশ্বাস করি, তোমার চ্যানেলে আমি বলেছি যে একজনও বৈধ ভোটারের নাম যেন না যায়, আমরা সমর্থন করি না,
কিন্তু তারপরে এটাও সমর্থন করি না যে রাস্তায় আগুন জ্বালিয়ে আপনারা মাননীয় বিচারকদের খুনের চক্রান্ত করবেন। যা করেছেন তাতে যে কোনো মুহূর্তে একজন মাননীয় বিচারক খুন হতে পারতেন, নাম নেই। যদি নাম না থাকে তা তোলার উপায় আছে। একটু আগে আমার বন্ধু ফিরদৌস শামীমা বললেন, এছাড়াও খবরের কাগজগুলোয় দেওয়া হচ্ছে, টিভি চ্যানেলগুলোতে বলা হচ্ছে কি করে নাম উঠবে, কিন্তু তার মানে এই নয় যে আপনারা আইনকে নিজের হাতে তুলে নেবেন আর দেশকে ভালোবাসেন এই বলে জাতীয় পতাকা দেখিয়ে জাতীয় পতাকার আড়ালে অন্ধকারে আপনারা মানুষ মারার কল করবেন, এটা ঘৃণ্য। ধন্যবাদ জয়ন্ত। আমি দেখুন পরিষ্কার একটা কথা বলি, যেটা হচ্ছে এই ভায়োলেন্ট মব তারা স্বতঃস্ফূর্ত আবেগে বা যে কথাটা কয়েক দশক ধরে আমাদের রাজ্যে চলছে, খুব বিপজ্জনক কথা। আমি বললাম, বারবার বলি যে ক্ষমতার কোনোদিন এদিক ওদিক হলে এই কথাটাই একেবারে দুমুখো তরোয়ালের মতো কোন দিকে যে কার মুন্ডু কেটে নেয় কেউ জানে না, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত জনরোষ। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট একাধিকবার বলল কোনো স্বতঃস্ফূর্ত জনরস নয়। আবার বলছি, পূর্ব পরিকল্পিত এবং সেই চক্রান্তের ভিতটা শেকড়টা অনেক গভীরে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একাধিকবার কথা বললেন। ঠিক এইখানে জয়ন্ত সঠিকভাবেই বলেছে, পুরুষ মহিলার তো বিষয় নয়, আক্রান্ত হয়েছে বিচার ব্যবস্থা। নিঃসন্দেহে একজন মহিলা বিচারকের কণ্ঠ বা একাধিক বিচারপতি বা জুডিশিয়াল অফিসারদের কণ্ঠ এসেছে। পুরুষ যারা ছিলেন ওখানে একইভাবে 8 জন কিন্তু আক্রান্ত হয়েছিলেন। একজনকে ঘন্টার পর ঘন্টা আরেকজন মহিলা বিচারককে রাস্তায় আটকে রাখা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো আজকে। গত বৃহস্পতিবার দেখিয়েছিলাম, তারপরেও আপনারা দেখেছেন। আজকে সুপ্রিম কোর্টে যে অডিও এবং ভিডিও ক্লিপ দেখানো হলো, আরেকবার দেখব। car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to live. They should not have allowed us to live. দেখুন, এটা বলার অপেক্ষা রাখে না যে এ রাজ্যের আমলাতন্ত্রের মধ্যে যেভাবে বছরের পর বছর দলীয় রাজনীতি ঢুকে উই পোকার মতো গোটা ব্যবস্থাটাকে কুড়ে কুড়ে খেয়েছে, সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আর আজ আমাদের দুর্ভাগ্য, সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি গোটা দেশের সামনে সেই ইস্যুতেই রাজ্যকে তীব্র ভৎসনা করলেন। বিচারপতি বাগচি আজ রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালকে অনলাইনে শুনানির সময় একেবারে স্পষ্ট ভাষায় বলেন যে মুখ্য সচিবের উচিত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাওয়া। বিচারপতি জয়মাল্য বাগচি বললেন যে মুখ্য সচিবকে ফোনে পাওয়া যায় না, মুখ্য সচিব কারুর সঙ্গে যোগাযোগ রাখেন না, সবাই অন্ধকারে থাকেন। এই তীব্র ভৎসনার পর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এবং প্রায় নজিরবিহীন মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি। সূর্যকান্ত বলেন, তাহলে কি আমরা ধরে নেব যে রাজ্য রাজনীতি এখন সচিব পর্যায়েও ঢুকে পড়েছে, অর্থাৎ সচিব পর্যায়েও রাজনীতি ঢুকে পড়েছে? মারাত্মক তাৎপর্যপূর্ণ প্রধান বিচারপতির এই মন্তব্য। দেখুন, আমলাতন্ত্রে যে ইস্পাত কাঠামো তৈরি করতে চেয়েছিলেন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, দেশের সর্বোচ্চ আদালতের এই প্রশ্নই বোধহয় প্রমাণ করে দেয় যে সেই আদর্শ অবস্থান থেকে কত দূরে বিচ্যুত হয়েছে পশ্চিমবঙ্গের আমলাতন্ত্র। আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তী কি মানবেন? পশ্চিমবাংলার আমলাতন্ত্র দলীয়করণ ছিল, কিন্তু গত 15 বছরে দলীয়করণটা এমন পর্যায়ে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আইএস আইপিএস অফিসারদের দলীয়করণের একের পর এক নমুনা যদি আপনি দেখেন, তাহলে তপন কান্দুর মৃত্যুর এবং সে কিভাবে একটা পুরসভা দখল করতে আইপিএস অফিসার নেমে গিয়েছিল, সেই ছবিটা দিয়েই পরিষ্কার প্রমাণিত হয় যে কোন লেভেলে তৃণমূল কংগ্রেসের হয়ে এই আইএস আইপিএসরা নিজের জীবনকে মানে বাজি রাখেন। দেখুন সুমনদা, মানে এই ঘটনাতে সবচেয়ে বড় কালপিট যে সেই মোফাক্কুল, যে মিমের নেতা, তিনি পুরো হলিগানদের মতন কাজ করলেন, আইনটাকে ভাঙলেন, আইন হাতে নিয়ে কার্যত মানে বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করলেন। সেই মানুষটির সাথে, সেই মোফাক্কুরের সাথে বাক্যালাপ করছেন কে? শান্ত, মানে প্রফেশনালি কিন্তু আইএস আইপিএসরা কোনো ব্যবস্থা নিতে পারলেন না। এই মোফাক্কুরের সাথে কথা বলছেন এডিএম পর্যায়ের অফিসাররা,
পুলিশ আধিকারিকরা তারা কিন্তু একটা মানে স্যারেন্ডার করে তাকে দিয়ে শান্ত করবার চেষ্টা করছে মবকে, অথচ প্রফেশনাল আইপিএসরা বা পুলিশ আধিকারিকরা সেই মবকে সরাতে পারেননি। অর্থাৎ যিনি আইন ভঙ্গ করেছেন মফাক্কুরের মতন মানুষ, সেই মানুষটাকে সঙ্গে নিয়েই তাদেরকে কিন্তু শান্ত করতে হচ্ছে জনগণকে। তার মানে দুটো জিনিস ঘটে এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে আইএস আইপিএস বা আধিকারিক পর্যায়ে যারা, তারা পেশাগত দক্ষতা হারিয়েছেন এবং তারা আইন ভঙ্গকারী যে তাকে সঙ্গে নিয়ে কিন্তু আলটিমেটলি মানুষকে শান্ত করতে নামতে হচ্ছে। এটা লজ্জার এবং একই সাথে এটা নেক্সাসও প্রমাণ করে। এই মোফাক্কুরকে আজকে ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় হাত মানে ঝেড়ে নিচ্ছেন এবং আমি লক্ষ্য করলাম যে দুদিক থেকে প্রশাসনিক দায়িত্ব তিনি নিতে রাজি নন, আর উল্টো দিকে রাজনৈতিক দায়িত্বও রাজি নন। এই মোফাক্কুর কে ছিল? ইনি 2017 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতেন, লোকাল লেভেলে তৃণমূল কংগ্রেসের হয়ে মানে পোস্টার লাগানো, ব্যানার লাগানো সক্রিয় কর্মী ছিলেন। 2017 মানে একটা পর্যায়ের পরে তিনি মিমে যুক্ত হন এবং গত 21-এর নির্বাচনে লড়াই করেছেন মিমের হয়ে। কিন্তু যে প্রশ্নটা রাখতে চাই যে এই তৃণমূল কংগ্রেসের রাজনীতি থেকে মোফাক্কুরদের মতন মানুষের জন্ম এবং তার উত্থান, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেন তার ছবি পাওয়া যায়? আপনার আমার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছবি তোলার ক্ষমতা থাকবে না, গেলেই সঙ্গে সঙ্গে এসপিজি বা পুলিশ আমাদেরকে বাধা দিবে। তাহলে অত বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি তুলছে, তার মানে একটা সখ্যতা ছিল না, তাকে ব্যবহার করা হয়েছে। আমি আপনাকে পরিষ্কার করে বলছি যে আজকে বিচারপতিরা বলতে বাধ্য হচ্ছেন যে এটা পূর্ব পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র। এই কারণেই যে এই ধরনের মবকে ব্যবহার করা হয়েছে পলিটিক্যাল কারণে, এটা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা হয়েছে শাসক দলের তরফ থেকে যে মানে এসআইআরকে কেন্দ্র করে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ বিক্ষোভ চলছে। মানে একটা জনবিক্ষোভকে ব্যবহার করে পলিটিক্যালি ডিভিডেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় তুলতে চেয়েছেন এবং এই ষড়যন্ত্রের সাথে সরাসরি যুক্ত প্রশাসনের সেই অংশ, যেই অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো মূল্যে দেখতে চান মুখ্যমন্ত্রীর পদে। এই নির্বাচনে যে সমস্ত তাহলে কিন্তু এটাও প্রশ্ন উঠবে যে নির্বাচন কমিশন যাদের শীর্ষ পদে বসিয়েছেন তারাও তাহলে সেই চয়েস কি হয়নি? আপনি কি মনে করেছেন আমি যখন শব্দটা ব্যবহার করলাম যে রাজ্যে গত 15 বছরে আইএস আইপিএসদের তৃণমূলীকরণ ঘটেছে, এই তৃণমূলীকরণ ঘটে আপনি কেবলমাত্র কিছু আধিকারিককে এখান থেকে সরিয়ে ওখানে নিলেন, ওখান থেকে সরিয়ে এখানে নিলেন, তাতে কিন্তু আপনি দলীয়করণ থেকে আটকাতে পারবেন না। এই এন্টার প্রশাসনের যে আর্থিক মানে আমি পরিষ্কার করে অভিযোগ আনতে চাই, আইএস আইপিএসরা যেভাবে আর্থিক সুবিধে নানাভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পান, যে ধরনের সুযোগ সুবিধে তারা পান, যেভাবে ডিসিশন মেকিংয়ে ভূমিকা পালন করেন, আমি আপনাকে বলছি যে জেলায় কার্যত আইপিএস অফিসার আইএস অফিসাররা দল চালায়, তৃণমূল কংগ্রেস চালায়। তৃণমূলের স্থানীয় স্তরের নেতারা অভিযোগ করেন যে এই আইএস আইপিএসদের হস্তক্ষেপে তাদের জল চলে, বারবার তারা অভিযোগ করেছেন। ফলে এই আইএস আইপিএসদের একটা অংশ এখান থেকে ওখানে গেল আর ওখান থেকে সেখানে গেল, তাতে প্রশাসন নিউট্রাল হয়ে গেল। এটা আপনি ভাবলেন কি করে? ফলে প্রশাসন পরিষ্কার নিরপেক্ষ অবস্থান না রেখে পরিষ্কার তৃণমূল কংগ্রেসের হয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আর তারই ফলে কিন্তু ঘন্টার পর ঘন্টা বিচারপতিরা আটকে থাকলেন, জল পেলেন না, অসহায় অবস্থা, মৃত্যুর মুখে আর্তনাদ করছেন, তারপরে তাদের সম্বিত ফুটছে না। আর একইভাবে আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, শুধুমাত্র সাধারণ আইএস আইপিএস নন, একেবারে সচিব পর্যায়ের আধিকারিকরা, এবং বাস্তবেও তাই সচিব পর্যায়ে মানে আমরা দেখি যে আইএস এর সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তারা আরো বেশি তৃণমূলীকরণের অবস্থান আমরা দেখতে পাই। একের পর এক মানে মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসাবে আসেন। যখন আপনার মনে থাকতে পারে যে কিছুদিন আগে আইপ্যাকের অফিসে যখন মানে রেড হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেন মুখ্য সচিব গেছিলেন, স্বরাষ্ট্র সচিব গেছিলেন, ডিজি গেছিলেন, কেন গেছিলেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় একটা কর্মসূচি বা দলীয়ভাবে তিনি যাচ্ছেন, তাকে সঙ্গ দিচ্ছেন একজন আইএস অফিসার, আইপিএস অফিসার। ফলে আমি আপনাকে বলছি, যখন বিচারপতিদের প্রাণ নাশের অবস্থান তৈরি হলো, তার জন্য অপেক্ষা করলেন আমাদের আইএস আইপিএসরা, ব্যবস্থা নিলেন না।
তার কারণ এই পলিটিক্যাল যে ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র, তার পার্ট হয়ে গেছিলেন আমাদের আইপিএস আইএস অফিসাররা। এবং একই সাথে শুনুন লাস্ট শব্দ, সেটা বলছি যে আপনি ভাবতে পারেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি মুখ্য সচিবের সাথে যোগাযোগ করছেন, যোগাযোগ করতে পারছেন না। এটা কোন লেভেলের ডেসপারেটনেস যে পলিটিক্যাল এই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের টাইম কিলিং এর জন্য তাহলে তিনি ধরলেন না কেন? তিনি ধরলেন না, তার প্রপার তদন্ত করা দরকার। কিন্তু প্রশাসনের আমি পরের দলীয়করণ সেটা কিন্তু অবশ্যই প্রদীপ্তর কাছে যাব, কিন্তু তার আগে একটা কথা বলবো। এক্ষেত্রে যদি গোটা প্রশাসন এবং এক্স এর বদলে ওয়াই এর বদলে জেড দিয়ে কাজ না হয়, সেক্ষেত্রে যখন কাজ হলো না সেই দায় কিন্তু সমানভাবে নির্বাচন কমিশনেরও। তার কারণ এই কাজগুলো না করার জন্য, কর্তব্য না পালন করার জন্য নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে সেটাও সমানভাবে আলোচনায় তুলতে হবে এবং সমানভাবে আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। প্রদীপ্তর কাছে যাওয়ার আগে যেহেতু বিশ্বনাথ চক্রবর্তী কড়া বার্তার কথা বললেন, শুধু বার্তা নয়, ডিজিপি, ডিএ, মুখ্য সচিব, এসপিকে সুপ্রিম কোর্ট শোকজও করলো। পরের প্রতিবেদন। আমরা কি এটা ধরে নেব যে রাজ্য রাজনীতি সচিব পর্যায়ে প্রবেশ করেছে? মোথাবাড়ি কাণ্ডে এই ভাষাতেই সোমবার মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালাকে ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। বিচারপতি জয়মাল্য বাগচি বললেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। বিচারপতি বাগচি আরও বললেন, কলকাতা হাইকোর্ট যখন পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছেন তখন তিনি বলছেন যে আমি কি করব, এটাই জেলার পরিস্থিতি। গোয়েন্দা রিপোর্ট কোথায়? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এটা আবেগতাড়িত পদক্ষেপ নয়, পূর্ব পরিকল্পিত এবং এর ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। মোথাবাড়িদের বিচারকদের ওপর হামলার ঘটনায় সোমবার এমনই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট, বুঝিয়ে দিল তাদের অবস্থান। Take care of my children if something happens to me. এই ঘটনায় শোকজ করা হয়েছে মুখ্য সচিব, মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তারা। মুখ্য সচিবকে এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনি প্রধান বিচারপতির ফোন ধরেননি কেন? তখন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা বলেন, আমার কাছে কোনো ফোন আসেনি, আমি দুপুর 2টো থেকে 4:30 পর্যন্ত ফ্লাইটে ছিলাম, আমি নাম্বার দিয়েছি। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যে নাম্বার আপনি দিয়েছেন সেটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। তখন মুখ্য সচিব বলেন, এই নাম্বার বেশি সুরক্ষিত। জয়মাল্য বাগচি বলেন, এত বেশি সুরক্ষিত যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতো সাধারণ ব্যক্তি আপনাকে ফোন করে পান না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান, আপনি কারোর সঙ্গে যোগাযোগ রাখেন না, সবাই অন্ধকারে থাকেন। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা কি এটা ধরে নেব যে রাজ্য রাজনীতি সচিব পর্যায়ে প্রবেশ করেছে? আপনারা ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে কোনো যোগাযোগই করেন না, যাদের ওপর আপনাদেরকে এই রকম জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার দায়িত্ব রয়েছে। আর যোগাযোগের এই বিচ্ছিন্নতাই রাজ্যে এত বিপুল পরিমাণে জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এ কেমন ধরনের বিশ্বাসযোগ্যতা? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, আমলাতন্ত্রের এই একগুঁয়ে চরিত্রের মুখোমুখি আমরা অন্যান্য রাজ্যেও হচ্ছি। নাম্বার দেখলেই ভাবে মনে হয় বিজেপির কোন নেতা ফোন করছেন। আবেদ স্বামী বিনীত গোয়েল ফোন ট্যাপ করছে, শুনে ফেললে মনে হয় এদের অসুবিধা হবে, তাই কারোরই ফোন ধরেননি, ফাউল প্লে হয়েছে। অবিলম্বে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে বা কেন্দ্রীয় ক্যাডারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদেরকে এনে বসানো দরকার। আচমকা একটা সিস্টেমকে চেঞ্জ করে নির্বাচন কমিশন লোক বসিয়ে দিলেন। তো নিশ্চয়ই আমরা কাউকে অসম্মান করছি না, কিন্তু এর দায় নির্বাচন কমিশনের। মুখ্য সচিব ভর্ৎসিত হননি, নির্বাচন কমিশন নিযুক্ত মুখ্য সচিব ভর্ৎসিত হয়েছেন। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানিতে পশ্চিমবঙ্গে রাজনৈতিক মেরুকরণ নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেছিলেন, রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমন মেরুকরণ আমরা কখনো দেখিনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, সবথেকে দুর্ভাগ্যজনক হলো আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়, আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও। আপনি কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? সোমবার আরও কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সব থেকে দুর্ভাগ্যজনক কি জানেন, আমি দেখছিলাম
আজকে সুপ্রিম কোর্ট আমলাতন্ত্র নিয়ে, এ রাজ্যের আমলাতন্ত্র নিয়ে এত কথা বললেন, আর এই পশ্চিমবঙ্গে ব্রিটিশ ভারতে নিযুক্ত প্রথম এবং শেষ আইসিএস অফিসার দুজনেই বাঙালি ছিলেন। প্রথম যিনি বাঙালি অফিসার 1863 সালে, তার নাম আমরা প্রত্যেকে জানি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর শেষ নির্মল কুমার মুখোপাধ্যায় 1980 সালে ক্যাবিনেট সেক্রেটারির পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারত নিযুক্ত শেষ আইসিএস অফিসার। এই ট্র্যাডিশন যে রাজ্যে, সেই রাজ্যকে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে শুনতে হচ্ছে যে আমলাতন্ত্রের মধ্যে রাজনীতি ঢুকে গেছে, সচিব পর্যায়ে রাজনীতি, রাজ্য রাজনীতি ঢুকে গেছে। দেখুন, তদন্তের কথা এবার আসি। আজ সুপ্রিম কোর্টে একেবারে শুরু থেকে এনআইএ কিন্তু মোথাবাড়ি মামলাটা নিতে গড়রাজি ছিল। এনআইএর তরফ থেকে বলা হয় এটা তাদের শিডিউল অফেন্সের মধ্যে পড়ে না। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, আমরা যদি বলি তদন্ত করতে, তাহলে সেক্ষেত্রে মামলা নিতে এনআইএর অসুবিধেটা কোথায়? এবার কথা হলো, সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশকে না দিয়ে এনআইএকে কার্যত জোর করে এই তদন্তভার কেন দিল? তার কারণও আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, কোর্ট আনকোর্ট জানিয়ে দিয়েছে। যেহেতু এই মোথাবাড়িতে স্থানীয় পুলিশ এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগ, সেই কারণে এখানে এনআইএকে দিয়েই তদন্ত করাতে হবে। শুধু তাই নয়, সম্প্রতি ওই বেলডাঙ্গার ঘটনায়, ওই মামলায় যেহেতু রাজ্য পুলিশ কেস হস্তান্তরের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা সৃষ্টি করেছিল বলে অভিযোগ, সেই জন্যই হয়তো এক্ষেত্রে প্রথম দিনই সুপ্রিম কোর্ট বলে দিল, এক, কেস ডায়েরি এবং যাবতীয় তথ্য প্রমাণ এনআইএকে অবিলম্বে হস্তান্তর করতে হবে রাজ্য পুলিশকে, এবং দুই, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সবাইকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দিতে হবে রাজ্য পুলিশকে। আমার পরের বক্তা প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসব। প্রদীপ্ত, দীর্ঘক্ষণ ধরে আজকের চলা প্রত্যেকটা যে শুনানি চলেছে মামলাগুলোর, এক কথায় বলতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে কার্যত সুপ্রিম কোর্ট পদে পদে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনের ওপর অনাস্থা প্রকাশ করলো। প্রদীপ্ত দাদা, 883 জন, 483 জনকে মানে বদলি করা হয়েছে স্বাভাবিক নিয়মে নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা আছে বলে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সিপি সকলকে বদল করা হয়েছে। আমি বিজেপির কাছ থেকে সেই সময় একটা কথা শুনছিলাম, বা এখানে রাজনৈতিক বিশ্লেষকরাও বলা বলি করছিলেন, এই যে গাছের তলায় বসিয়ে রেখেছিল কম্পালসারি ওয়েটিংয়ে, রোজ উঠে উঠে পায়ে দিয়ে হেঁটে সিঁড়িতে না, লিফটে না গিয়ে, সিকিউরিটি পেত না, গিয়ে সারাদিন বসে থাকতো, সাইন করতো, আবার চলে আসতো। এবার হলো দায়িত্বে এসছে, এবার বুঝে নেবে সরকারকে। কথাগুলো বিজেপির রাজনৈতিক বিশ্লেষকদের ছিল। আজকে সেখানে ফুল কন্ট্রাডিকশন দেখলাম যে সবই বুঝলাম, কিন্তু সিকিউরিটি পানিশমেন্ট পোস্টিংও যায় না। আমি শুনেছি যেটা সেটা বললাম, এবং তুমিও হয়তো এখানে শুনেছো তোমার ওভারিয়ার না করে থাকলে। কিন্তু কন্ট্রাডিকশনটা কোথায়? কন্ট্রাডিকশনটা এখানে যে এখন আমি জানতে পারছি এরাও তৃণমূল দ্বারা পরিচালিত। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ক্ষমতা হয়ে গিয়েছে যে নির্বাচন কমিশন যাদের এনে দিল, উইদিন ফিউ ডেজ মুখ্যমন্ত্রী নিজের অধীনে করে নিয়েছেন, এবং এমনভাবে অধীনে করে নিয়েছেন যে খুব স্বাভাবিকভাবে এদেরকে দিয়ে প্ল্যান করিয়ে, ওই মোফাক্কেরুলকে দিয়ে, ওই আইএসএফ এর নেতাকে দিয়ে ওদেরকেও হাতে করে নিয়েছে, মিমকেও হাতে করে নিয়েছে। তাহলে তুমি যে বলছো, এই যে না, আমি যে প্রদীপ্ত মঞ্চের উপর থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে সবাই আমার অফিসার, কোথায় অফিসার বাজবে? আমি তো সেটাই বলছি, ঠিক বলছেন না? কথার মানে ব্যঞ্জনাটাও তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আমি বুঝতে পারছি, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলছে না। একটু শেষ করে দিই, একটু শেষ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেখানে আইএসএফও আমাদের হাতে এবং মিমও আমার হাতে, ছবি রাজনীতি দেখলাম, তার মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আমাদের হাতে পুরোটা। কারণ 2020 সাল অব্দি বিজেপি হাটাও, মোদি হাটাও, দেশ বাঁচাও, তার মানে এখন শুভেন্দু অধিকারীও আমাদের। দাদা, মানে এই ব্যঞ্জনা শুনতে হচ্ছে রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক বিশ্লেষকদের তরফ থেকে। মানে শুভেন্দু অধিকারী দিয়ে পুরো বিজেপি আমরা কন্ট্রোল করছি, তার মানে আপকি বার 200 পার আটকে দিলাম শুভেন্দু অধিকারীকে দিয়ে। মানে এই কথাগুলোর মানে কি? মুখ্য সচিব হচ্ছে সরকারের নাক আর কান। আমি দাবি করছি যে এনআইএ এর তদন্তের আগে মুখ্য সচিবের কাছে কোনো রিপোর্ট গেছিল কিনা। আমি দাবি করছি, যখন আজকে খবরের কাগজগুলোতে আসছে যে ওখানে 7 দিন আগে বা এরকম সময় ওখানে বিচারক যারা এখন বিচার প্রক্রিয়ায় রয়েছে তারা বলেছেন কিনা যে ভাই এখানে সমস্যা হতে পারে, তাহলে যে এসপি, যে ডিজিপি,
যে মুখ্য সচিব যারা দায়বদ্ধতার সঙ্গে কাজ করার জন্য বদ্ধপরিকর সংবিধানের ওই পার্ট নাম্বার 14-এ, যেখানে 303 থেকে 323 নম্বর ধারায় খুব পরিষ্কার বলা হচ্ছে যে নিউট্রালিটি অফ ব্যুরোক্রেসি, 1968 সালের আইনে বলা হচ্ছে কিভাবে সার্ভিস রুল থাকবে, তার মানে সেটা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট সেটা বলে দিচ্ছে, এই হাইকোর্ট সেটা বলে দিচ্ছে। এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। আমি বলছি তুমি পার্ট 14 নির্বাচন কমিশনের তৃণমূলটা কোথায় জানো, যে পার্ট 14-এ বেঙ্গল ক্যাডারের কথা বলা হয়েছে। আমি বলছি যে তৃণমূল ক্যাডার হয়ে গেছে বলে অভিযোগ। এইটাই তো আমি বলছি যে আমার ওখানেই বক্তব্যটা ছিল, তার মানে তো বিজেপি 50-এর নিচে দাদা। আমরা যদি সমস্ত কিছু এই আইএস আইপিএস দের দিয়ে পরিচালনা করি, নির্বাচন কমিশনও আমাদের হাতে, মানে এই 483 জন আমাদের নির্দেশে পাল্টেছে, আমরা এত ক্ষমতা পাতে গেলাম। মানে আমার দেবজিৎ দাদের জন্য মাথায় হাত পড়ে যাচ্ছে। দেবজিৎ দা এত লড়াই করছো, তোমরা নাকি 10,500 কোটি টাকা খরচা করছো, সমস্তটা আমরা কন্ট্রোল করছি, এইটা আমাদের আজকে এই প্যানেলে শুনতে হচ্ছে। দাদা সব থেকে বড় কথা আমি শুনলাম, আমাদের রাজ্যকে আর কত নিচে নামাবো দাদা? আমি শুনলাম দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন, তাই এনআইএ কে দিতে হয়েছে। তাহলে দাদা সেই রাজ্যে নির্বাচন কমিশন যখন দায়বদ্ধতার সঙ্গে একটি ভোটও বাদ না যায় এই তথ্য দিচ্ছে এবং তারা প্রচার করছে একটি ভোটও যেন বাদ না যায়, সেটা নিয়ে কি বক্তব্য থাকবে? যখন আমরা খুব পরিষ্কারভাবে দেখছি একজন কংগ্রেসের এই ছবিটা যদি কেউ দেখায়, তাহলে এখানে দেখাতে পারবে যে একটি ভোটও যেন বাদ না যায়, খুব পরিষ্কারভাবে এখানে লেখা আছে। দেখা যাচ্ছে, দর্শকরা দেখছেন, একটি ভোটও যেন বাদ না যায়, পরিষ্কার নির্বাচন কমিশন বলছে। নির্বাচন কমিশন কি এফিডেভিট করে বলতে পারবে 326 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকরা যে ভোটাধিকার পেয়েছে, একটা নিরপেক্ষ এবং স্বাধীন নির্বাচন সংস্থা একটা স্বচ্ছ ভোটার তালিকা করতে পেরেছে? এফিডেভিট দিতে পারবে? দিতে পারবে? এফিডেভিট পারবে না। এবং এখানে আমি আরো দাবি করছি, এই এফিডেভিটে কি লেখা থাকবে যে সবাই যোগ্য? ঠিক, কিন্তু আমি বলছি এই প্রশ্নটা তোমরা কি সুপ্রিম কোর্টে করছো? আমি বলছি করতে হবে তো, একদমই তো তাই। আমরা তো সেই লড়াইটা করে যাচ্ছি এবং আমার কথা শুনে নিশ্চয়ই বিচারক পেটাচ্ছে। বিচারক পেটানো চূড়ান্ত অন্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে যে এনআইএ যা তদন্ত করুক, পুলিশ মানে সহায়তা করা দরকার, খুব পরিষ্কারভাবে সেখানে বলা হয়েছে। কিন্তু আমি একবারও উত্তর পাচ্ছি না। আমি শুনিনি, যাই হোক উনি বলেছেন এনআইএ তদন্ত মমতা ব্যানার্জি স্বাগত জানাচ্ছে, আমি শুনিনি। আমরা বলছি আমাদের তরফে বলে দিচ্ছি যে দল নিয়ে দলের এটা একদম পরিষ্কার বক্তব্য, এনআইএ তদন্ত হোক, ইন্টারপোল হোক বা যে কোনো তদন্ত হোক, তাতে যায় আসে না, সত্যিটা যেন সামনে আসে দাদা, ওই আবার হঠাৎ করে টেবিলের তলায় ঢুকে না যায়। ঠিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।